প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আজকে তোমাদের সামনে সেন্টেন্সের ষষ্ঠ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। এর আগে সেন্টেন্সের উপরে 5টা ক্লাস হয়ে গেছে। লাস্ট ক্লাসটা এবং তার আগের ক্লাসটা কিন্তু সেন্টেন্সের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ছিল। সেই যে ক্লাসটা ছিল, ক্লাসটাতে আমি আলোচনা করেছিলাম ইনফিনিটিভ, জিরান্ড এবং ভার্বাল নাউন নিয়ে। ইনফিনিটিভ, জিরান্ড এবং ভার্বাল নাউন নিয়ে। আর তার আগের ক্লাসটা ছিল হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। অর্থাৎ একটা সেন্টেন্সে একটা ভার্ব কয়টা ফর্মে থাকতে পারে? মোট 8টা ফর্মে। পার্টিসিপলের 3টা ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, ইনফিনিটিভ, জিরান্ড, ভার্বাল নাউন, এই 6টা। আর 2টো টেন্সে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আর হচ্ছে পাস্ট ফর্মে। এই মোট 8টা ফর্মে একটা সেন্টেন্সে একটা ভার্ব থাকতে পারে। তো এই আলোচনাটা হচ্ছে গত ক্লাসে ছিল। এই যে বিষয়গুলা, এই যে তোমার ভার্বের যে 8টা ফর্ম, এই সম্পর্কে খুব গভীর ধারণা যদি তোমাদের থাকে, শুধুমাত্র সেন্টেন্সের জন্যই না, তোমাদের দৈনন্দিন চলমান ক্ষেত্রে, চলমান জীবনে, স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বলো, এরপরে হচ্ছে গিয়ে তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং, ধরো স্টোরি লিখতেছো, কোনো প্যারাগ্রাফ আসছে আনকমন, মানে কমন বাঁধে নাই, কোনো কম্পোজিশান, কোনো লেটার, কোনো অ্যাপ্লিকেশান, কোনো রিপোর্ট, মানে এক কথায় ফ্রি হ্যান্ড রাইটিং যদি কিছু আসে, আনসিন কোনো বিষয় বা আনকমন কোনো বিষয় যে তোমার পড়া নাই, জাস্ট তুমি ওই টপিক্সের উপরে বাংলা সেন্টেন্স তৈরি করতে পারলেই, বাংলা বাক্য তৈরি করতে পারলেই তার ইংরেজি প্যাটার্নটা কেমন হবে, এটা হচ্ছে কিন্তু ওই তুমি ভার্বের 8টা ফর্ম দিয়ে কিন্তু তুমি করতে পারবা। এই জন্য গত যে 2টো ক্লাস গেছে সেন্টেন্সের মোট 5টা ক্লাসের মধ্যে চতুর্থ এবং পঞ্চম নাম্বার ক্লাস খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ছিল। তো আর কথা না বাড়িয়ে আজকে চলো আমরা ষষ্ঠ ক্লাসটা শুরু করি। আজকে থেকে পুরোপুরি আমরা ট্রান্সফরমেশন, অর্থাৎ রূপান্তরে চলে যাব। অর্থাৎ এক প্রকার বাক্য থেকে আরেক প্রকার বাক্যে কিভাবে যেতে হয়, এর সিস্টেমগুলো বা এর যে নিয়মকানুনগুলো আছে, এই নিয়মকানুনগুলো আমি একে একে তোমাদেরকে শিখাতে থাকব। তো আর কথা না বাড়িয়ে চলো আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্লাস শুরু করি। দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে যে ট্রান্সফরমেশনটা আমি তোমাদের শিখাবো আজকে, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। অর্থাৎ হাঁ বোধক বাক্যগুলোকে তুমি কিভাবে না বোধক বাক্যে রূপান্তর করবা। হাঁ বোধক বাক্যগুলোকে তুমি কিভাবে না বোধক করবা, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে তুমি কিভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করবা, এই ক্লাসটা আজকে করাবো। এটার মোটামুটি 16 থেকে 17টা নিয়ম থাকবে। সবগুলা নিয়ম আজকে একটা ক্লাসে শেষ হবে না। আজকে ষষ্ঠ ক্লাসে কিছু নিয়ম থাকবে, সপ্তম ক্লাসে কিছু নিয়ম থাকবে এবং অষ্টম ক্লাসে এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এটা শেষ হয়ে যাবে, শেষ করে দিব। এখন কথা হচ্ছে, তোমরা অনেকেই শুনে মনে মনে ভাবতেছো যে হাঁ বোধক বাক্যকে না বোধক করতে গেলে এত ডিফিকাল্ট কেন, বা এটা আবার বোঝার কি আছে? হাঁ বোধক বাক্যরে না বোধক করব। যেমন আমি যদি বলি আমি ভালো, তো বাক্যটারে যদি আমি নেগেটিভ করতে বলি, তুমি বলবো হচ্ছে আমি ভালো না, হয়ে গেল নেগেটিভ। কিন্তু না, আসলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়মটা এরকম না যে কোনো কিছু তুমি হাঁ বোধক বললা ওইটাকে তুমি না বোধক করে দিলা। এটা কিন্তু অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্সের নিয়ম না। অ্যাকচুয়ালি নিয়মটা হচ্ছে তুমি হাঁ বোধক থেকে না বোধক করবা, কিন্তু বাক্যের অর্থ পরিবর্তন হবে না। অর্থাৎ যদি অ্যাফার্মেটিভ বাক্যে বলা হয় আমি ভালো, তাহলে নেগেটিভ বাক্যেও ওইটা বুঝাইতে হবে যে আমি ভালো। কীরকম দেখো, আমি একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাই। কেউ তোমাকে জিজ্ঞেস করলো আপনি কেমন আছেন, তা তুমি বললো আমি ভালো আছি। আমি ভালো আছি অর্থাৎ আই অ্যাম ফাইন, আই অ্যাম ফাইন, তাহলে আমি ভালো আছি। এখন কেউ যদি এই বাক্যটাকে নেগেটিভ করে কিন্তু বুঝাইতে চাবে ভালো, সেটা কেমন হবে? যে আপনি কেমন আছেন, আমি খারাপ নই বা আমি খারাপ নাই, তার মানে কি আমি কিন্তু ভালো আছি। তাহলে আই অ্যাম নট ব্যাড, মানে আমি ভালো। এটা তার মানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ তোমাদেরকে যদি করতে হয়, তাহলে বিষয়টা এমন যে হাঁ বোধক বাক্যকে তোমরা না বোধক করবা,
কিন্তু বাক্যের অর্থ পরিবর্তন করা যাবে না, অর্থাৎ বাক্যের অর্থ পরিবর্তন হলে সেটা আর অ্যাফার্মেটিভ টু নেগেটিভ থাকবে না। তো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ফ্রম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ প্রথম যে নিয়মটা আছে এখানে কি বলছে দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন যদি ব্যক্তিকে বিশেষিত করে তবে কিভাবে তোমরা নেগেটিভ করবা। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন কোনো ব্যক্তিকে যদি বিশেষিত করে তাহলে তোমরা নেগেটিভ করার সময় স্ট্রাকচারটা হবে নান বাট। প্রথমে বসাবা হচ্ছে নান বাট, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্ব সহ সেন্টেন্সের বাকি অংশ বসাবে। দেখো উদাহরণে বলা আছে অনলি রাজু ক্যান সলভ ইট। অনলি রাজু ক্যান সলভ ইট বাক্যটা যদি তুমি নেগেটিভ করতে চাও তাহলে দেখো অনলি উঠে যাবে, সেখানে নান বাট বসবে, এরপরে বাক্যের সাবজেক্ট রাজু বসছে, এরপরে যা আছে তাই ভার্ব ক্যান সলভ ইট, ভার্ব বসছে, বাক্যের বাকি অংশ নান বাট রাজু ক্যান সলভ ইট। একইভাবে 2 নম্বর এক্সাম্পলটাতে তোমরা যদি দেখো ঋতু অ্যালোন নোজ দ্য ট্রুথ, অর্থাৎ ঋতু একাই সত্যটা জানে, ঋতু অ্যালোন নোজ দ্য ট্রুথ। তাহলে বাক্যটাতে প্রথমে তোমরা নান বাট বসাবা, এরপরে বাক্যের সাবজেক্ট ঋতু বসবে, এরপরে অ্যাজ ইউজুয়াল ভার্ব সহ বাকি অংশটা বসবে, অর্থাৎ নান বাট ঋতু নোজ দ্য ট্রুথ। এরপরে স্ক্রিনে 2 নম্বর নিয়মটাতে কি বলছে দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি যদি বস্তুকে বিশেষিত করে, এর আগেরটাই বলছিল অনলি বা অ্যালোন যদি কোনো ব্যক্তিকে বিশেষিত করে, এখানে বলছে 2 নম্বর নিয়মে অনলি যদি কোনো বস্তুকে বিশেষিত করে তবে বিশেষিত বস্তুটির ঠিক পূর্বে নাথিং বাট বসবে এবং অনলি বাদ দিয়ে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ড অপরিবর্তিত অবস্থায় বসাই দিবা। একদমই সহজ। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি যদি কোনো বস্তুকে বিশেষিত করে তবে অনলি উঠে যাবে, সেখানে নাথিং বাট বসবে, বস্তুটির ঠিক পূর্বে নাথিং বাট বসবে এবং সেখান থেকে অনলি উঠে যাবে, সেন্টেন্সের বাকি অংশগুলো বা বাকি শব্দগুলো অপরিবর্তিত অবস্থায় বসবে। যেমন দেখো প্রথম উদাহরণটায় চিলড্রেন প্রিফেয়ার টয়েস অনলি, চিলড্রেন প্রিফেয়ার টয়েস অনলি। দেখো বাক্যটা নেগেটিভ করার সময় কি করছে, চিলড্রেন প্রিফেয়ার একইভাবে বসছে, টয়েস জাস্ট টয়েসের আগে মানে তোমার যে বস্তুটাকে বিশেষিত করছিল ঠিক তার আগে নাথিং বাট, চিলড্রেন প্রিফেয়ার নাথিং বাট টয়েস। 2 নম্বরে দেখো আই ক্যান প্লে অনলি ক্রিকেট, আই ক্যান প্লে অনলি ক্রিকেট। বাক্যটা যদি তুমি নেগেটিভ করতে চাও ঠিক ক্রিকেটের আগে অনলিটা উঠে ওইখানে নাথিং বাট বসাই দিবা, অর্থাৎ আই ক্যান প্লে নাথিং বাট ক্রিকেট, আই ক্যান প্লে নাথিং বাট ক্রিকেট। এরপরে স্ক্রিনে দেখো তোমরা 3 নম্বর নিয়মটা দেখতে পাচ্ছ। 3 নম্বর নিয়মটাতে বলছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি যদি কারো বয়স বা কোনো সংখ্যাকে বিশেষিত করে, প্রথমটাই ছিল অনলি হচ্ছে কোনো ব্যক্তিকে বিশেষিত করবে, পরেরটাই ছিল অনলি কোনো বস্তুকে বিশেষিত করবে, আর 3 নম্বরটাই বলছে অনলি যদি কারো বয়স বা কোনো সংখ্যাকে বিশেষিত করে তবে বয়স বা সংখ্যার পূর্বে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান যে কোনো একটা বসাতে পারো, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান তোমরা বসাতে পারবা এবং অনলি বাদ দিয়ে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ড অপরিবর্তিত অবস্থায় বসবে। উদাহরণ দেখো দ্য ম্যান ইজ অনলি 54, দ্য ম্যান ইজ অনলি 54। বাক্যটাকে যদি তুমি নেগেটিভ করো তাহলে কি হবে দেখো, দ্য ম্যান ইজ, দেখো একই রকম বসছে, জাস্ট অনলিটা উঠে গেছে, ওইখানে নট মোর দ্যানও তুমি বসাইতে পারবা অথবা নট লেস দ্যানও বসাইতে পারবা। আমি অথবা দিয়ে বুঝাই দিয়েছি, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, দ্য ম্যান ইজ নট মোর দ্যান অথবা নট লেস দ্যান 54। একইভাবে 2 নম্বর উদাহরণটাতে আছে দেখো আই হ্যাভ অনলি 1000 টাকা, আই হ্যাভ অনলি 1000 টাকা, তাইলে আই হ্যাভ নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, আই হ্যাভ মানে অনলিটা শুধু উঠবে, আই হ্যাভ নট মোর দ্যান অথবা নট লেস দ্যান 1000 টাকা। এরপরে 4 নম্বর যে নিয়মটা বলছে দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, নিড টু থাকলে তুমি কিভাবে নেগেটিভ করবা। যদি বাক্যে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, আচ্ছা এখানে একটা কথা বলে দেই, এই মাস্টের মানে হচ্ছে কিন্তু অবশ্যই বাধ্যতামূলক, একইভাবে হ্যাভ টু, হ্যাজ টু
এটাও যদি কোনো বাক্যে থাকে তাহলে বুঝতে হবে যে কাজের কথা বলা হবে ওই কাজটা তাকে করতেই হবে, মানে বাধ্যতামূলক, মানে হ্যাভ টু, হ্যাজ টু, মাস্ট, এটা একই অর্থে বাক্যে ব্যবহার হয়। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, নিড টু থাকে, তুমি নেগেটিভ করার সময় কি করবা? মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, নিড টু এর পরিবর্তে ক্যান নট বাট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে দুইটা প্যাটার্ন আছে। একটা সিস্টেমে বলতেছে ক্যান নট বাট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি তোমার কাছে মনে হয় ক্যান নট বাট তুমি ব্যবহার করবা না, তাহলে তুমি ব্যবহার করতে পারো ক্যান নট হেল্প প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। যেখানে ক্যান নট বাট ছিল ওখানে ভার্বের সাথে প্রেজেন্ট ফর্ম হবে, কিন্তু যেখানে ক্যান নট হেল্প তুমি ব্যবহার করবা ওখানে তোমাকে ভার্বের সাথে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে এবং সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ড অপরিবর্তিত অবস্থায় বসবে। যেমন দেখো, উই মাস্ট রেসপেক্ট আওয়ার টিচার্স, উই মাস্ট রেসপেক্ট আওয়ার টিচার্স, আমাদের অবশ্যই আমাদের শিক্ষকদের কী করা উচিত? সম্মান করা বাধ্যতামূলক। তাহলে এখানে দেখো উই ক্যান নট বাট, মাস্ট উঠে গেছে, সেখানে ক্যান নট বাট বসছে। ক্যান নট বাট থাকলে ভার্ব যেটা রেসপেক্ট, ওই ভার্বের প্রেজেন্ট ফর্মই বসছে, উই ক্যান নট বাট রেসপেক্ট আওয়ার টিচার্স। একইভাবে যদি বাক্যটা পাস্ট টেন্সে হয়, দেখো আমি বলছিলাম মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, তা হ্যাভের পাস্ট ফর্ম তো হ্যাড টু, দেখো এই হ্যাড টু থাকলেও ওই একই নিয়ম হবে। উই হ্যাড টু ওয়াক ফাস্ট টু ক্যাচ দ্য ট্রেন, উই হ্যাড টু ওয়াক ফাস্ট টু ক্যাচ দ্য ট্রেন, অর্থাৎ আমাদের দ্রুত হাঁটতে হবে ট্রেনটা ধরতে হলে। এখানে দেখো টু ক্যাচ ইনফিনিটিভের কাজ করছে, কিন্তু টু ক্যাচ ধরতে, যেতে, খেতে, দেখতে, ধরতে। উই হ্যাড টু ওয়াক ফাস্ট টু ক্যাচ দ্য ট্রেন, আমাদের ট্রেনটি ধরতে দ্রুত হাঁটতে হবে বাধ্যতামূলক। তাইলে যেহেতু বাক্যে হ্যাড টু আছে, এবার হ্যাড টু উঠে যাবে, ওখানে তুমি ক্যান নট বাট যদি বসাইতা তাহলে ক্যান নট বাট ওয়াক বসাইতে পারতা। যেহেতু ক্যান নট হেল্প বসাচ্ছে, ক্যান নটের পাস্ট ফর্ম বসাচ্ছে, যেহেতু হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড আছে এই জন্য এখানে ক্যানের পাস্ট ফর্ম কুড আছে। উই কুড নট হেল্প, হ্যাভ হ্যাজ থাকলে কিন্তু ক্যান নট, কিন্তু হ্যাড থাকলে সেখানে আবার কুড নট, ঠিক আছে? তাহলে এখানে উই কুড নট হেল্প ওয়াকিং ফাস্ট টু ক্যাচ দ্য ট্রেন, উই কুড নট হেল্প ওয়াকিং ফাস্ট টু ক্যাচ দ্য ট্রেন। তাহলে বাক্যে হেল্প যখন তুমি ব্যবহার করবা তখন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করবা, আর যখন বাক্যে ক্যান নট বাট ব্যবহার করবা তখন তোমরা সেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবা। কিন্তু ক্যান নট হেল্প যদি তোমরা ব্যবহার করো সেখানে ভার্বের সাথে আইএনজি যোগ করবা। এরপরে শিক্ষার্থীরা দেখো 5 নম্বর যে নিয়মটা দেখছো তোমরা স্ক্রিনে, 5 নম্বর নিয়মটাতে কি বলছে দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে সেটা উঠে গিয়ে প্রথমে তোমরা বসাবা নো সুনার হ্যাড, এরপরে অ্যাজ সুন অ্যাজ যুক্ত যে ক্লজটা থাকবে ওই ক্লজের সাবজেক্টটা বসাবা, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাবা, এরপরে অ্যাজ সুন অ্যাজ যুক্ত ক্লজটির বাকি অংশ বসাবা, তারপরে তোমরা দেন বসাবা, এরপরে দ্বিতীয় ক্লজটি যেভাবে থাকবে ঠিক সেভাবে বসিয়ে দিবা। দেখো উদাহরণ আমি বুঝাই দিই তোমাদের। অ্যাজ সুন অ্যাজ হি স দ্য বার্ড হি শট ইট ডাউন, অ্যাজ সুন অ্যাজ হি স দ্য বার্ড হি শট ইট ডাউন, তাহলে অ্যাজ সুন অ্যাজ উঠে যাবে, অ্যাজ সুন অ্যাজ উঠে যাবে, সেখানে বসবে নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড। এইবার হচ্ছে অ্যাজ সুন অ্যাজ যুক্ত যে ক্লজটা ওই ক্লজের সাবজেক্ট, অর্থাৎ নো সুনার হ্যাড হি, এবার সর হচ্ছে V3, নো সুনার হ্যাড হি সিন দ্য বার্ড দেন হি শট ইট ডাউন। দেখো 2 নম্বর এক্সাম্পলটাতে অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টপড উই স্টার্টেড ফর কলেজ, তাইলে নো সুনার হ্যাড দ্য রেইন স্টপড, নো সুনার হ্যাড দ্য রেইন স্টপড, এরপরে দেন we started for college, no sooner had the rain stopped then we started for college। এরপরে দেখো 6 নম্বর নিয়মটা স্ক্রিনে বলছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের শুরুতে যদি এভরি প্লাস নাউন থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি প্লাস নাউন থাকে তাইলে তোমরা নেগেটিভ করার সময় এভরি এর পরিবর্তে বাক্যের শুরুতে দেয়ার ইজ নো বসাবা, এভরি এর পরিবর্তে বাক্যের শুরুতে তোমরা দেয়ার ইজ নো বসাবা, এরপরে নাউন অথবা প্রোনাউন যেটা থাকে সেটা বসাবা, এরপরে বাট বসাবা, তারপরে মেইন ভার্ব সহ বাকি অংশটা বসাই দিবা।
একদমই সহজ। বাকি যদি এভরি প্লাস নাউন দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, তাহলে তোমরা এভরি উঠাই দিবা, সেখানে তোমরা দেয়ার ইজ নো বসাবা, এরপরে নাউন প্রোনাউন যেটা থাকবে সেটা বসাবা, এরপরে একটা বার্ড বসাবা, এরপরে মেইন ভার্ব সহ বাকি অংশটা বসাই দিবা। দেখো উদাহরণ দেখো, এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে নিয়ম অনুযায়ী এভরিটা তুলে দাও, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এভরির পরিবর্তে দেয়ার ইজ নো, এরপরে নাউন হচ্ছে মাদার, এরপর হচ্ছে বাট লাভস হার চাইল্ড। 2 নম্বর এক্সাম্পলটাতে দেখো, এভরিবডি উইশেস টু বি হ্যাপি। এটা একটু তোমাদেরকে আমি টেকনিক্যালি মানে নিয়মে বলছি কিন্তু দেয়ার ইজ নো দিয়ে, কিন্তু এই 2 নম্বর এক্সাম্পলটা আমি একটু অন্যভাবে তোমাদেরকে দেখাইছি বা শেখানোর চেষ্টা করতেছি। দেখো, এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এভরিবডি উইশেস টু বি হ্যাপি। আচ্ছা, প্রথমে দেয়ার ইজ নোর যে নিয়মটা, ওই নিয়মে যদি তোমরা করতে চাও তাহলে কি বসবে দেখো, দেয়ার ইজ নো বডি, দেয়ার ইজ নো বডি বাট উইশেস টু বি হ্যাপি, দেয়ার ইজ নো বডি বাট উইশেস টু বি হ্যাপি। আমি বুঝাই দেই, প্রথমে দেয়ার এভরির পরিবর্তে বসতেছে দেয়ার ইজ নো বডি, দেয়ার ইজ নো বডি নিয়ম অনুযায়ী দেয়ার ইজ নো বডি, এরপরে তোমরা বসাবো হচ্ছে বাট, দেয়ার ইজ নো বডি বাট উইশেস টু বি হ্যাপি। এটা করলে কিন্তু হবে, কিন্তু আমি জাস্ট একটু অন্যভাবে, ওই যে বলছিলাম যে বাক্যের অর্থ পরিবর্তন করা যাবে না, বিপরীত শব্দ দিয়ে করা যায়, সেইটা এভরিবডির জায়গায় দেখো আমি নো বডি ব্যবহার করছি, নো বডি, এরপরে দেখো বাট, নো বডি বাট উইশেস টু বি হ্যাপির পরিবর্তে আনহ্যাপি, মানে কেউই না অসুখী হতে চায়, অর্থাৎ কেউই অসুখী হতে চায় না, তার মানে কি প্রত্যেকে সুখী হতে চায়। নোবডি বাট উইশেস টু বি আনহ্যাপি, তোমরা এটা লিখলেও হবে। যদি মনে হয় যে এইটা নিয়মের মধ্যে ছিল না, আমি যে নিয়মটা বলছি সেই নিয়মের মধ্যে নাই, দরকার নাই, তাহলে তোমরা এইভাবে করো, এভরি তুলে দাও, এভরির পরিবর্তে তোমরা লেখো দেয়ার ইজ নো, এরপরে বডি বাট উইশেস টু বি হ্যাপি, হয়ে যাবে, তোমাদের নিয়ম হয়ে যাবে, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ তোমাদের নিয়ম অনুযায়ী হয়ে যাবে। তো আজকে এই যে তোমাদের 6 নম্বর ক্লাসটা যে করাচ্ছি, ষষ্ঠ ক্লাসটা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের যে নিয়মটা আজকে করাচ্ছি, 6 নম্বর ক্লাস আজকে এ পর্যন্তই, শেষ হয়নি। আগামীকালকের ক্লাসেও আমাদেরকে এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ যে এটা আমরা করাবো। তো ধন্যবাদ ক্লাসটি সকলে মনোযোগ সহকারে দেখার জন্য।